আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যখন আলোচনা করি যে ভারত বা পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া, আবার যে অংশগুলোতে কাঁটাতারের বেড়া নাই সেখানে আবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করবে। মূলত পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম স্টেপে হলো যে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করার ঘোষণা দিয়েছে এবং ৪৫ দিনের মধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এটা নিয়ে তাদের দেশেও জটিলতা ছিল। মমতা ব্যানার্জি তিনি এই কাঁটাতার দেওয়ার বিপক্ষে ছিলেন, কিন্তু এখন তারা সেই কাঁটাতারের বেড়া আগাচ্ছে। অনেকে আমরা যখন এটা নিয়ে আলোচনা করি তখন বলে যে ভারত তার দেশে সে কাঁটাতারের বেড়া দিবে, আমাদের কি আসে যায়। অনেকে এরকম করে আমাদেরকে বোঝাতে চান যুক্তি দিয়ে যে দুই প্রতিবেশী আছে, প্রতিবেশীর মধ্যে এক প্রতিবেশী তার সীমানায় তার জায়গায় দেয়াল দিবে, মানে কাঁটাতার দিবে না বেড়া দিবে, তাতে অন্য প্রতিবেশীর কি আসে যায়, তাদের অন্য জায়গায় গিয়ে না পড়লে হবে। কিন্তু আমরা সবসময় এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, কারণ এই কাঁটাতারের বেড়া দেয়া না দেওয়ার বিষয়টা সীমান্তে অত সরলীকরণ ভাবে দেখার সুযোগ নেই। এই কাঁটাতারের বেড়া দিতে গিয়ে মিয়ানমারের সাথে আমাদের অতীতে গন্ডগোল হয়েছে, ভারতের সাথে আমাদের গন্ডগোল হয়েছে, সীমানা নির্ধারণে জটিলতা তৈরি হয়। ভারত যেটাকে তার সীমানা বলে অনেক সময় আমরা সেটাকে মনে করি না। ভারত অনেক সময় নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করে, যেটা আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন, সেগুলো আমাদের মধ্যে এফেক্ট করে। এবং এইসব বিবেচনা রেখেই বোধহয় ভারতের দিক থেকে এখন আরো জোরালো ভাবে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে তারা কতটা অসহিষ্ণু হতে পারে। পশ্চিমবঙ্গের মন্ত্রীর কড়া বার্তা, সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজেপি বা তৃণমূলের লোকজন কারো বাধাই সহ্য করা হবে না। বিজেপিকে তারা নিজেরাই টেনেছে, বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা যদি কোনো কিছু স্টেপ নেয় সেটা সহ্য করা হবে না। কি বলছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী? ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের যেসব স্থানে এখনো কোনো বেড়া নেই সেসব অরক্ষিত এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই অবৈধ অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশের সঙ্গে থাকা অরক্ষিত সীমান্ত বরাবর নিশ্চিত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই অনড় অবস্থানের পর থেকে সীমান্তের বিভিন্ন অংশে ঝুলে থাকা জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটাতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় রোববার ১৭ মে ভারতের সরকারি ছুটির দিনেও সীমান্ত এলাকা সরাসরি পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। রোববার পশ্চিমবঙ্গের কালিয়ানি সীমান্ত এলাকায় বিস্তারিত পরিদর্শন শেষে সেখানকার বিএসএফ বর্ডার আউটপোস্টে বিওপি যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বিএসএফ এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও বেড়া নিয়ে বিশেষ বৈঠক করেন এবং সীমান্তে বসবাসরত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অরক্ষিত সব সীমান্তে কাঁটাতার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে কাঁটাতার লাগানো নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি আরো যোগ করেন, কাঁটাতারের বেড়া নির্মাণে যেসব কৃষকের ব্যক্তিগত জমি নেওয়া হচ্ছে তারা সরকারের নির্ধারিত সঠিক দাম বা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। তবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি হোক বা পূর্ববর্তী তৃণমূলের লোকজন কারো বাধাই সহ্য করা হবে না এবং কারোর সঙ্গেই কোনো কম্প্রোমাইজ করা হবে না। তার এই বার্তায় বিজেপির কথা উল্লেখ করা মানেই হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কিছু একটা জটিলতা যে হতে পারে এটা তারা বুঝতে পারছে, কারণ তাদের সীমানা নির্ধারণে আমাদের সঙ্গে বেশ কিছু জটিলতা এখনো রয়ে গেছে। এবং এই জন্যই আমি বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশ কাঁটাতারে বেড়া দিলে এটা নৈতিক দায়িত্ব যে পাশের দেশের সাথে কিছু না কিছু আলাপ আলোচনা অথবা সহযোগিতাটা চাওয়া, এটা ন্যূনতম একটা বিষয়। ফলে আগামী ৪৫ দিনে কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের সীমান্তে যদি কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সেটাও বোধহয় আশঙ্কা থেকে একদম ফেলে দেওয়া যায় না। উচিত, শুভেন্দু অধিকারের উচিত বাংলাদেশের মৌলবাদীদের, বাংলাদেশের জঙ্গিবাদীদের মিষ্টি খাওয়ানো। সীমান্তে ১ মাস শত শত কোটি টাকা খরচ করে মিষ্টি খাওয়ানো। কারণ হচ্ছে এই বাংলাদেশের জঙ্গিবাদীরা, আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামরানাই সহ যত রকম ইসলামিস্ট আছে, তারা যদি বিরোধিতা না করত, তারা যদি সংখ্যালঘু নির্যাতন না করত, তারা যদি মিলিটারির সাথে মোল্লারা ২০২৪-এর ৫ই আগস্ট না ঘটাইতো, তারা যদি দীপচন্দ্র দাসকে বা ময়মনসিংহের ভালুকাতে না জ্বালিয়ে পুড়ে মেরে ফেলতো, পুড়িয়ে দিত,
তাহলে বিজয় আসতো না, এত ভূমিধস বিজয় অন্তত আসতো না, এমনকি বিজয় আসতো না। সেই কারণে সেই ভারতের হুমায়ুন কবির নামক তথাকথিত নেতা মুর্শিদাবাদের, তাকে নাকি শুনেছি 1,000, আমি জানি না সত্য মিথ্যা, 1,000 কোটি টাকা নাকি বিজেপি দিয়েছে। আমার ধারণা বাংলাদেশে 2,000 কোটি টাকার মিষ্টি খাওয়ানো উচিত। কারণ এই কাজটা, বিজেপি কে এগিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশের মুসলিম মৌলবাদ তথা ইসলামী জঙ্গিবাদীরা করেছে। ইসলামী জঙ্গিবাদীরাই, পেয়ারা পাকিস্তানিরাই বিজেপি কে ক্ষমতায় আনার সহযোগিতা করেছে। এই জন্য বলেছি তাদের জন্য মিষ্টি খাওয়ানো হয় বিজেপি, এবং অদূর ভবিষ্যতে যাতে আরো এই ধরনের কাজ করে সেই জন্য অ্যাডভান্স মিষ্টি খাওয়ালে আরো ভালো হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব না। এখন ডক্টর হুমায়ুন আজাদ স্যার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠে, বারবারই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেটা মুক্তিযুদ্ধের বিষয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কথা বলেন, আপনি বাংলাদেশে ডক্টর হুমায়ুন আজাদ বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেছিলেন, তার একটা কবিতায় আছে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তো এখন তো সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। নীল ক্ষেতের ছাপ্পা ভোটে এরা নির্বাচিত হয়েছে সকল্ড। তো এরা কি করবে? এরা ভিসি কে গালি দেয়, এরা তাদের শিক্ষককে দৌড়ায়, অপমান করে, তারা বসে থাকে, শিক্ষক দাঁড়িয়ে থাকে। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? রেজিস্ট্রার অফিসে কেন? এরা ভিসির রুমে গিয়ে ভিসিকে অপমান করেছে। সুতরাং এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? জামাতি, এরা থাকছে জামাতি মেসে, চলছে লোকাল বাসে, পড়ালেখা করেছে শিবিরের কোচিং। আশা করবেন না, প্রতিরোধ করবেন। এই যে প্রতিদিন যে পরিস্থিতিটা, এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরব। ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশ নয়, শুধু সারা বিশ্বেই ঢাকা বিদ্যালয়ের যে ইতিহাস, 52-র ইতিহাস, 69-এর ইতিহাস, 71-এর ইতিহাস, এই সমস্ত ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। কিন্তু ওই যে আমি সেই অধ্যাপকের নাম ভুলে গেছি, তিনি তো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার চোখের সামনে, তার 36 বছর শিক্ষকতার জীবন, 6 বছর নাকি 4 বছর তার বিশ্ববিদ্যালয়ের জীবনে, তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আয়ের মাদ্রাসা হতে দেখলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মাদ্রাসা হয়ে গেছে। তো আপনি কি করে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী সত্যি কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। আমি আওয়ামী লীগের আমলেই আমি নিজের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে চামড়া নাই পীরের মুরিদেরা মিছিল করে। এখন ওই ছেলে, বাংলাদেশে এই মুহূর্তে নেতারা তাদের হাজারো এক্সকিউজ আছে কি কারণে তারা আত্মগোপন নেই, কি কারণে তারা রাজপথে নামে না, এমনকি কি কারণে তারা একটা ফেসবুকে পোস্ট দিতে পারে না। ইউটিউবে আসা তো দূরের কথা, তারা ফেসবুকে একটা পোস্ট দেয় না তাদের পরিবার, কারণ ছলের অভাব হয় না। কিন্তু যখন জমি দখল করার কথা ছিল, চাকরি দেয়া নেয়ার কথা ছিল, মেয়ে ভাতিজা ভাগ্নে, কাজের বুয়া শালা সম্বন্ধী বিয়ের শাদী দেওয়ার ব্যাপারে, শালা সম্বন্ধীর আত্মীয় স্বজনের ক্ষমতা থাকা গেলেন কিন্তু তাদের সুবিধা দিতে, তখন কিন্তু কোনো এক্সকিউজ লাগে নাই। তখন কিন্তু বলে নাই যে নেত্রীর নির্দেশ এগুলো করেছে। এখন কিন্তু তারা বলে নেত্রী এটা বলে নাই, আওয়ামী লীগ এটা সিদ্ধান্ত নেয় নাই, কারণ ছলের অভাব হয় না। সাধারণ কর্মী, আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের মাটি ও মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ, সেই জন্য আওয়ামী লীগ ঠিক আছে। এরকম অবস্থায় যদি বিএনপি চলে যায়, যেমন এইবার যে স্টিম রোলার চলেছে, এই স্টিম রোলার যদি বিএনপির উপরে চলে, আপনি বিএনপি নামক দলকে খুঁজে পাবেন না। আর সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক এইবার যেভাবে ইউনূস সরকার এবং বিএনপির সরকার, মুসলেকা সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ ফিরে এসে রিপিট করে, মানে ডাবল করতে হবে না, 5 গুণ বাড়াই দিতে হবে না, যা করেছে ততটুকু করে, আপনি বাংলাদেশে বিএনপি নামক কোন রাজনৈতিক দল খুঁজে পাবেন না। কারণ তারা মাটি ও মানুষের দল না। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল বলেই যে জায়গাদের দেখালেন, এই ধরনের মানুষগুলো আছে বলেই টিকে থাকবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ। এই কারণেই নেতারা কখনো আত্মগোপনে থাকে, কখনো লম্বা কথা বলে, এরা মাঠে আসবে না। কারণ আমি কয়েকজন আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করেছিলাম
কাকতালীয় ভাবে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। আমি তাদের বলেছি যে বড় ভাই বা নেতা, আপনারা মাঠে নামতেছেন না কেন? বলছে যে মাঠে নামলে তো এখন টিকেই থাকতে পারি না, আমাদের তো জীবন নাশ হবে। ওকে, পরে বললাম আপনারা ফেসবুকে কেন আসেন না? বলে ফেসবুকে আসলে তো আমরা বিপদে পড়ে যাব। বললাম ইউটিউবে কেন আসেন না? ওই ইউটিউবে আসলে তো আমাদের চিনে ফেলবে। পরে বললাম আপনারা জামাতি বটের মতো বট বাহিনী নিয়োগ দেন, নিজেরা না পারেন। আপনারা যারা লুটপাট করেছেন, আওয়ামী লীগের সকল সুবিধা নিয়েছেন, আপনারা এক একজন 100টা করে আইডি জামাতি বট বাহিনীর মতো তৈরি করেন, প্রোপাগান্ডা চালান। আমাকে পরে যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি বলতে চাই না, কারণ তাহলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ওই সকল নেতাদের থুতু দেবে। তবে একটু বলি, যেটা বলা যায়, বলেছে যে আমাদের পরিবার পরিজন তো বিপদে পড়ে যাবে। আমি বললাম, তখন আমি বলে ফেলেছি, তাহলে কি আমার পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে তাদের পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে ফেসবুকে সাধারণ কর্মী, আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা মিছিল করে পোস্ট দিতেছে, তাদের কি পরিবার পরিজন নেই? লাইনটা কেটে দিছে। এখন আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ তারা এমনি বিপদে আছে, তার কর্মীরা বিপদে আছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম, যে সকল নেতারা এখন আত্মগোপনে আছেন, ফেসবুকে কথা বলেন না, ইউটিউবে আসেন না, একটা পোস্টও দেন না, লম্বা লম্বা কথা বললে, আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, পৃথিবীর যেখানেই থাকি, দেশে থাকলে তো কথাই নাই, বিদেশেও যদি থাকি, আপনাদেরকে কি বলতে হয়, কি লিখতে হয়, সেটা সময় হলে দেখবেন, সেটা তখন বলবো। তবে একটা জিনিস বলে রাখি, এখনো সময় আছে। যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, সেটা আপনি ওয়ার্ডের নেতা হন, ইউনিয়নের নেতা হন, জেলার নেতা হন, উপজেলার নেতা হন, দেশের নেতা হন, আপনি মাঠে নামুন। ফেসবুকে অন্তত থাকেন, ইউটিউবে থাকেন, না হলে অন্তত গুপ্ত আইডি বানান জামাতের মতো। আমাদের আপনি বলেন এটা আপনার গুপ্ত আইডি, বা আপনার কর্মীদের বলেন এটা আপনার গুপ্ত আইডি, চালান। বা আপনি প্রকাশ করার দরকার নেই, আপনি চালান। এখন বলবেন যে আমরা তো গুপ্ত আইডি চালাই, তুমি শেখ ফরিদ যাও না, মুরব্বী, আমরা ওইগুলো বুঝি, ওইগুলো পাগলা বুঝা আমাদের দিলে হবে না। আপনি যদি আজকে 1 লক্ষ, যে বলেছিল না সাইবার যুদ্ধ আছে 2 লাখ আওয়ামী লীগের, তারা কোথায় এখন? 2000 খুঁজে পাওয়া যায় না। কখনো 6 লাখ, কখনো 2 লাখ, এরকম শুনে গেছি। হ্যাঁ, তারপরে যারা 2.5 লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা পায়, তারা কোথায় এখন? 22,000 টাকা করে ভাতা। তারপরে যুদ্ধাহত, তারপরে লোন পাবে। আমার পরিচিত 60 জন, একজন 10 লাখ নিয়েছে। এই যে এই যে এই যে এই যে এখন 1 লাখ, মানে এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে কেউ 10 লাখ নিয়েছে, কেউ 20 লাখ নিয়েছে, কেউ 15 লাখ নিয়েছে, কেউ আরো বেশি নিয়েছে, আরো অনেক সুবিধা। তারা এখন কোথায়? তারা তো দেশে আছে, আমি তো তাদের চিনি। এটা তো আমার ব্যক্তিগত পরিচিত, অন্তত 20 জনকে আমি চিনি, মুক্তিযোদ্ধার পরিবার সন্তান, যারা লোনও নিয়েছে, ভাতা তো নিতই, তারা লোন নিয়েছে। তারা এখন কোথায়? ওই 20 জন আমি একদিন পোস্ট দিয়েছিলাম, তারা কিন্তু, এই 20 জন আমার সাথে ব্যক্তিগত পরিচিত, আমার পরিবারের সাথে তাদের কোনো না কোনো ভাবে যুক্ত আছে। তারা আমার বাচ্চাদের জন্য তো একটা চকলেটও কিনে দেয় না কোনোদিন। তারা আবার লম্বা লম্বা কথা বলে, আমরা যদি এখন পোস্ট দেই আমরা বিপদে পড়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো, এই 20 জনের মধ্যে আমার পরিচিত 20-25 জন আর কি, সংখ্যাটা এক্সাক্ট বললাম না টেকনিক্যাল কারণে। এর মধ্যে কয়েকজন কিন্তু 10 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি টাকা চাঁদা দিয়েছে বিএনপি জামাতকে, যে দেশে আছে। কিন্তু আমাদের জন্য তো দূরের কথা, বা আপনার জন্য তো, চ্যানেলের জন্য তো দূরের কথা, বা অন্যান্য চ্যানেলের জন্য তো দূরের কথা, আমার বাচ্চাদের জন্য তারা 10 টাকার চকলেট কিনে দেয় নাই, 20 টাকার একটা আইসক্রিম কিনে দেয়, এটা পোস্ট দিয়েছি, এমন না যখন বলতেছি। এর জন্য আমার ক্ষোভ নাই তাদের প্রতি। আমার বাচ্চা তাদের চকলেট খাওয়ার জন্য বসে নেই, কর্মীদের পাবে না, না। বললামই তো, খলের ছলের অভাব হয় না, খলের ছলে অভাব হয় না। কখনোই আসবে না। এরা কখন আসবে জানেন? এই সুবিধাবাদী নেতারা যখন শেখ হাসিনা ক্ষমতায় আসবে, দেখুন, ওরে বাপ রে বাপ, আবারও সেই তার বাড়ির যে পাড়া রাখে, পাড়া ভেড়া পালে, তার বাড়ির যে গরু রাখে, তার বাড়ির যে মুরগি দেখে, তার বাড়িতে যে বাজার করে, এদের অত্যাচারে আপনি আবার থাকতে পারবেন, এটা ঘটবে। কিন্তু অত নালি আদেশের না, এইবার আমরা ওই সুযোগ দিব না। বাংলাদেশের যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের তৃণমূলের কর্মী, যারা নিবেদিত, তাদের প্রতি যদি একটু অবিচার করা হয়, ওই নেতাদের
কি বলতে হবে কি না করতে হবে আমরা জানি। ইউনুসের যদি তবদা লাগাই দিতে পারি, জামাতের যদি তবদা লাগাই দিতে পারি, মুসলেখা সরকার তারেক রহমানের যদি পাগলা বানাই দিতে পারি, আপনাদেরও কিছু আমরা করতে পারবো। আমরা তো ক্ষমতা নেওয়ার জন্য যাবো না। আমরা তৃণমূল আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। আমি বলে দিয়েছি, আগামীতে আত্মীয়গিরি, এলাকাগিরি চলবে না। আওয়ামী লীগের যারা, তাদেরকে গার্মেন্টস এর একটা সিকিউরিটি গার্ড নিতেও তাদের দিতে হবে নিয়োগ আগে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা ও কর্মীদের। তারপরে যদি কোটা থাকে তারপর অন্যদের। এই 6টা ইসলামী ব্যাংক তথাকথিত, এই 6টা ইসলামী ব্যাংকের পিয়ন থেকে শুরু করে ডিজি, যদি আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক না নিয়োগ দেওয়া হয়, আমি শেখ ফরিদ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। ঠিক যেরকম বলেছিলাম জামাতের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব যদি তারা ক্ষমতায় যায়। যেদিন জামাত ক্ষমতায় যাবে ওই দিন থেকে আমার যুদ্ধ ঘোষণা শুরু এবং যুদ্ধ করবো। তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো যদি আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতাদের চাকরি না দিয়ে আবার যদি জামাতের এবং স্বাধীনতা বিরোধী এবং এই যে যারা 5ই আগস্টের জুলাই সন্ত্রাসী ছিল 24-এ, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দেয়, বুঝছে পুরা কই নিহি হোগা। তখন এখন যেমন জামাতের খাল তুলে ফেলি, বিএনপির চামড়া তুলে ফেলি, তখন আওয়ামী লীগের মাথার চুল একটাও রাখবো না। আমি শেখ ফরিদ বলে দিলাম, আমি আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, সাধারণ কর্মীদের পক্ষে তখন যুদ্ধ করবো আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা মানুষকেও যদি তারা যদি এদের বাইরে রাখে কোনোদিন, আপনি পারবেন? জামাতের কোন ইসলামী ব্যাংকে একটা, আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপি লোককে তারা চাকরি দিয়েছে? কোনোদিনই দেয় নাই। নেতারা এসে আবার মচমচায় তারা এমপি হবে, মন্ত্রী হবে। ওহু মুরব্বী, এইবার 2খান কথা আছে। আপনি এসে বলবেন আমি নির্যাতিত ছিলাম, আত্মগোপনে থাকতে হয়েছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার জানের ভয় আছে, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভয় আছে। আমাদের নাই? আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সাধারণ নেতা কর্মীর নাই? তারা কি মাটি ফাইটা পয়দা হয়েছে নাকি, না আসমান থেকে পয়দা হয়েছে? তারা, তাদের মা বাপ নাই, তাদের ভাই বোন নাই? আপনি আসবেন আর যুক্তি দিবেন, দেখা যাক তৃণমূল কি করে, আগামীতে দেখা যাবে। আমরা আছি, আপনি আছেন, আপনার মতো আরো আছে, আপনার আমার মতো। কি আমরা কি শুধু 2 জন? আমরা তো কথা বলা থামাবো না, থামাতে পারি না। আমি এটা সিরিয়াসলি বলছি আপনাকে, যে গার্মেন্টস এর যে শ্রমিক থাকবে সেগুলো থেকে শুরু করে গার্মেন্টস একটা সিকিউরিটি গার্ড, মানে বোঝাইতে চাচ্ছি যে কোনো জায়গায় আগে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষটা চাকরি দিতে হবে। আপনি খেয়াল করেন, প্রবাসে ছিল যারা জুলাই সন্ত্রাসের পক্ষে আন্দোলন করার কারণে বিদেশ থেকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে ওই দেশের আইন ভায়োলেট করার জন্য, ভায়োলেশন করার জন্য, তাদেরকে 25 লক্ষ টাকা করে পার হেড দিচ্ছে। আমাকে কি দেবে 25 লাখ? 15 লাখ টাকা করে ঋণ হয়েই আছি, মানে এই ঈদের পরে 15 লক্ষ টাকা ঋণ করেছি। আমাকে কি দিবে? আমি তো প্রবাস থেকে, আত্মগোপনে থেকে আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা, আমাকে দিবে না। ঠিক আছে, আমাকে না দিলেন সমস্যা নেই, আমি ব্যবসা করতে জানি, কাজ জানি, চাকরি জানি, আমি চলে ফিরে গেছি। কিন্তু সাধারণ কর্মী যারা, তাদের দিতে হবে। না দিলে আমি শেখ করি তখন। ঠিক এখন যেভাবে কথা বলি জামাত, বিএনপি, হেফাজত, বাবির পোলাদের বিরুদ্ধে, তখন নেতাদের বিরুদ্ধে এইভাবে কথা বলবো, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের তৃণমূলের মানুষের পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করার পরে হেন ঘটনা নাই যেটা ঘটাননি। তার অপরাধ, তার অন্যায়, তার দুর্নীতি, তার নির্যাতন, তার নারকীয়তা, তার বর্বরতা, সংস্কৃতি ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা সহ হেন কোন সেক্টর নাই যে সেক্টরে তিনি অপরাধ করেননি। বিশেষ করে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের 4র্থ স্তম্ভ, সেখানে তিনি কি করেছেন তার একটা চিত্র ফুটে উঠেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি বিশেষ রিপোর্টে। সেই রিপোর্টটা নিয়ে কথা বলছি। শিরোনাম করা হয়েছে হত্যা মামলায় বিক্ষত সাংবাদিকতা, 4র্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত, 1/2 শতাধিক মামলায় 282 সাংবাদিক আসামি। এর ভিতরে উল্লেখ করা হয়েছে 18 মাসে 814 জন সাংবাদিককে বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হয়রানির শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন 6 জন, হত্যা চেষ্টা মামলার আসামি 12 জন, হত্যা মামলার আসামি 174 জন, হামলার শিকার 585 জন, বিভিন্ন নিপীড়নের শিকার 147 জন। বিভিন্ন ধাপে তার সমস্ত তথ্যপত্র তুলে ধরেছে। কলম বন্দে তার যে কৌশল, তার উপর বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন। অযৌক্তিকভাবে তিনি কি অন্যায় করেছেন, অপরিকল্পিত নয়, সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে গণমাধ্যমকে দখল করা, গণমাধ্যমকে পুড়িয়ে ফেলা, তার ইচ্ছামতো গণমাধ্যমকে তার
প্রচারণার লিফলেটে পরিণত করা, সত্য প্রচারে বাধা দেওয়া, গণমাধ্যমের সমস্ত অফিস দখল করে টোটাল ম্যানেজমেন্টকে সেখান থেকে জোর করে হটিয়ে সেখানে নিজের লোকদেরকে বসিয়ে দেওয়ার ভিতর থেকে চর দখলের চেয়ে একটা বর্বরতা, মধ্যযুগের নারকীয়তার মতো ঘটনা তিনি ঘটিয়েছেন। কারাগারে দেশের বিখ্যাত সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপসহ অসংখ্য সাংবাদিকরা, আর হত্যাকাণ্ডের শিকার হওয়া, বিভিন্নভাবে নিপীড়নের শিকার হওয়ার শেষ নাই। আমি ধন্যবাদ জানাই কালের কণ্ঠকে তার ডাইনামিক্স রিপোর্টিং এর জন্য, বিশেষ করে সাংবাদিক হায়দার আলীকে। সমাজ চিত্র বদলে দেওয়ার জন্য মানুষের দর্পণ হিসাবে যে গণমাধ্যম ব্যবহৃত হতো, সেই গণমাধ্যমকে এত বর্বরচিতভাবে নিয়ন্ত্রণ করা, নির্যাতন করা, নিপীড়ন করা এবং নিয়ন্ত্রণের নামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে মনে হয় এমন ঘটনা কোন সামরিক শাসন আমলে হয়নি। এই বর্বরতার শাস্তি তাকে পেতে হবে, আজ হোক কাল হোক। আমি বিশ্বাস করি গণমাধ্যম এখন তার মুখ খুলে তাকাবে। বিজয়ের মহানায়কের নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি বিজয় দিবসে, স্বাধীনতার ঘোষকের নাম উল্লেখ করা হয়নি স্বাধীনতা দিবসে। বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নামটি লেখা ছিল নিষিদ্ধ। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের সবচেয়ে প্রেরণাদায়ী স্লোগান জয় বাংলা ছিল নিষিদ্ধ। এভাবেই গণমাধ্যমকে শোষণের হাতিয়ারে পরিণত করেছিল, নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার হাতিয়ারে পরিণত করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার তল্পি বাহকরা। এই অধ্যায়ের পরিসমাপ্তি আমরা আশা করছি পরিপূর্ণভাবে হবে। অন্যান্য গণমাধ্যম এখন যেভাবে সরকারের তোষামদি করছেন, প্রকৃত সত্যকে গোপন করছেন, তাদের সাহস সঞ্চয় করতে কালের কণ্ঠকে অনুসরণ করতে বলবো। কালের কণ্ঠের প্রতি আমার অন্ধ আনুগত্য নয়, অন্ধ ভালোবাসা নেই, কিন্তু যে সাংবাদিকতা যখন বস্তুনিষ্ঠতা নিয়ে দাঁড়াবে তার পক্ষে কথা বলা